দাদা, তুমি চেম্বারে চলে যাও। আমি একটা এমার্জেন্সি অ্যাটেন্ড করে তোমার চেম্বারে চলে আসছি। ওকে ঋতু, কিন্তু ক্যাব না পেলে আমায় ফোন করবি, আমি এসে তোকে বাড়ি নিয়ে যাব। ওকে দাদা। ঠিক আছে, তাহলে তুমি এই ওষুধগুলো কিনে নাও। আরে বাবা, 10টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো, পরের সপ্তাহে আসবে আর একবার দেখে নেব। ওকে, 10টা বেজে গেল, এখনও ঋতু এলো না। দেখি একটা ফোন করে। কই, ফোন ধরলো না তো। ইমার্জেন্সিতে ফোন করছি, সেখানেও কেউ ওঠাচ্ছে না। এরকম যেন সন্দেহজনক লাগছে। তাহলে প্রথমেই আমাকে হাসপাতালে যেতে হবে সিসিটিভি চেক করতে। সিসিটিভি ফুটেজে এই তো ঋতু মেল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দিয়ে চলে গেল, কিন্তু ফিমেল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে কোনো সিসিটিভি নেই। বোরখা পরা একজন মহিলা দুবার যাতায়াত করল। ঋতুকে তো ওখান থেকে বেরিয়ে আসতে দেখলাম না। তার মানে ওখানেই ঋতু আছে কোনো না কোনো জায়গায়। আমাকে খুঁজে বের করতে হবে এখনই। এ কি, এত রাত স্টোর রুমটা খোলা কেন? দেখি তো ভেতরে কি আছে। ঋতু, 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 এই ঋতু, এই কি হয়েছে? মনে পড়ছে না। চল চল, সাবধানে বস। কি হয়েছিল বল এবার। এই ঋতু, কাল কি হয়েছিল সন্ধ্যায়, বল। কিছু মনে পড়ছে না। কাল তুই এমার্জেন্সিতে গেলি, তারপর কি ঘটলো সেটা তো অন্তত তুই আমাকে বল। তোকে এমার্জেন্সি থেকে পাশের স্টোর রুমে কে নিয়ে গেছিল? কিছু মনে আসছে না দাদা। আমি হাসপাতালে গিয়ে সুপারের সঙ্গে একটু কথা বলে আসছি। তুই রেস্ট নে, যদি কখনো কিছু মনে পড়ে আমাকে ফোন করে জানাবি, আর যা মনে পড়ছে সেটা তুই লিখে রাখবি, কেমন? হ্যালো, আমার মনে পড়ছে দাদা আস্তে আস্তে। বেশ, খুব ভালো কথা। আই এম অন দ্য ওয়ে, 5 মিনিটস। ওকে দাদা। হ্যাঁ ঋতু, বল। আমি একটা ফিমেল পেশেন্ট দেখছিলাম দাদা এমার্জেন্সি রুমে। তার পেট ব্যথা কমছিল না। তার বাড়ির লোককে খোঁজার জন্য আমি বাইরে গেলাম, কিন্তু কাউকে আমি খুঁজে পাইনি। কিন্তু এরকম নামের কোনো এন্ট্রি তো এমার্জেন্সিতে নেই। শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে যে একজন বোরখা পরা যাচ্ছে আর আসছে এমার্জেন্সি থেকে। না না, ওই বোরকা পরার মেয়ে ছিল না, ওটা ছেলে। মানে তারপর? দাদা আমি একটা ওর ফটো কই, দেখেছি। স্কেচটা দেখি। ছবিটা কীরকম যেন কার একটা মুখের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এই দাড়ি গোঁফগুলো কামিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু নাকের চেহারার মিলটা তো একই রকম রয়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো বল। আমি জোর করে মুখে ঢাকা সরিয়ে দিতেই এই চেহারাটা আসলো। আচ্ছা, তারপর? তখনই আমি বাইরে গেলাম। তারপর আমার কিছু একটা মিষ্টি মিষ্টি গন্ধ লাগলো, আর তারপরে মাথা ঘুরে পড়ে গেলাম। আই সি, তার মানে এই অপরাধী তোকে টার্গেট করেছিল। ও ক্লোরোফর্ম ইউজ করেছিল তুই যখন ওকে চিনে ফেলেছিলি, আর অজ্ঞান করে স্টোর রুমে ফেলে রেখে দিয়েছিল। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্য জিনিসটা কি জানিস? একটা মৃতদেহ স্টোর রুমের পাশের ঘরে চাদর চাপা দিয়ে ফেলে রাখা ছিল। মনে হয় কি বলতো, রাত হলে তোকেও ওই ট্রলিতে ওরা পাচার করে দিত। মাই গড, দাদা কত ভয়ানক। হ্যাঁ, এখন তো তাই দেখছি। সবচেয়ে বড় আশ্চর্য কি জানিস, আমি যখন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে এই ঘটনাগুলো আলোচনা করলাম, উনি বললেন কিছুই ঘটেনি ওখানে।
ওনার বক্তব্য 36 ঘন্টা একটানা ডিউটি করে তুই নাকি ভুল বকছিস। বললেন 2 দিন রেস্ট নিতে বলো তোমার বোনকে, সব ঠিক হয়ে যাবে। আমি তো নিজেই হতবাক হয়ে যাচ্ছি রে। তুমি যদি না আসতে ও কি যে করতো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দাদা আসছি। আয় ঋতু, বস। দাদা আমি জানি ওই স্টাফটাই এগুলো করেছে, আচ্ছা, কারণ আমি ওকে একদিন বকেছিলাম রোগীকে বেড না দিয়ে পলিটিক্স করার জন্য। দাদা আমি আর এই হাসপাতালে কাজ করব না। আমি দিল্লির একটা হাসপাতালে কাজ পেয়েছি। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে তুই আমাকে ছেড়ে, হ্যাঁ সেই তো বিয়ে হলে চলেই যেতিস, তা আজ না হয়ে গেলি। আচ্ছা দাদা বলো তো, গত 25 বছর অনেস্টলি প্র্যাকটিস করে তুমি কি পেলে? এত বড় একটা ঘটনা, তুমি টাইমে না এলে দাদা যে কি ঘটতো তাও কেউ বিলিভ করছে না। কি পেলাম? পেয়েছি সাধারণ মানুষের অনেক ভালোবাসা, অনেক সম্মান, যেটা একজন ডাক্তারকে আরো মহান করে তোলে। আর সেটাই একজন ডাক্তারের জীবনে সবচেয়ে বড় মূলধন। দেখ, যেখানে যাচ্ছিস সেখানেও এরকম ঘটনা ঘটতে পারে, কারণ আমাদের দেশে এই সমস্ত দুষ্কৃতীরা যারা পলিটিক্যাল অ্যাসেট, তারাই কিন্তু এই সমস্ত অপকর্ম ঘটায়। এই কথাটা কিন্তু মনে রাখিস। দাদা তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? হ্যাঁ, তবে হাসপাতালটা বদলে নেব। আমি কোথাও যাব না, তুমিই আমার গুরু। বাবা মা আমাকে হসপিটালে ফেলে যাবার পর তুমি এতগুলো বছর আমাকে এত দূর নিয়ে এসেছো, তাই তো কাল আর একটা অভয়া হতে দাওনি। তাহলে তুই তোর মেয়ে কলিগদের উদ্দেশ্যে এই ঘটনা কি শিক্ষা নিলি সেটা বল। প্রথমে দাদা, কোথায় কোথায় সিসিটিভি নেই সেই জায়গাগুলোকে চিহ্নিত করে রাখতে হবে, কারণ অপরাধীরা সেই জায়গাগুলোকে আগে থেকেই জেনে রাখে। বেশ। হসপিটালে মাস্ক, হেলমেট, বোরকা বা কোনো মুখ ঢাকা অবস্থায় রোগীকে দেখা যাবে না। যখন হসপিটালে কোনো স্টাফের ডিউটি থাকবে না, তখন রোগীদেরকে সিসিটিভির নিচেই চেক আপ করতে হবে। তাই শুধু মেধাবী হলেই হবে না, সজাগ থাকতে হবে। আরেকটা কথা সবশেষে আমি বলবো, চতুর্দিকে হায়নার হাসি শোনা যাচ্ছে, তো আমি সমস্ত ভাই এবং দাদাদের সজাগ থাকতে বলবো, যাতে কোনো বোন অভয়া নির্ভয়ার মতো শিকার না হয়। এটা তোমরা সবাই মাথায় রাখো।